দর্শক শ্রোতা বন্ধুরা, রাজনীতির বিষয়ে যে কথাটা বলতে চাচ্ছি আজকে আরও পরিষ্কারভাবে, সেটা হলো পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ বিভিন্ন সরকারি দপ্তরে লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে অনেক জামাত কর্মী নেতা। ধীরে ধীরে তা আত্মপ্রকাশ হবে, অর্থাৎ এর প্রকাশ ঘটবে। এই কথা কেন বলছি? এটা কিন্তু অভিযোগ আসছে যে মাঠে ময়দানে বিএনপির লোকেরা দখলবাজি, চাঁদাবাজি করছে পুরনো অভ্যাসবশত। ঠিক জামাতের লোকেরা তেমনি পুরনো অভ্যাসবশতই তারা বিভিন্ন দল, সংগঠন, সরকারি দপ্তরে, এমনকি বিচার বিভাগে, পুলিশ প্রশাসনে লুকিয়ে আছে। তারা তাদের আত্মপরিচয় গোপন করে ধীরে ধীরে এটা প্রকাশ হতে শুরু করেছে। আমরা সম্প্রতি একটা খবরে দেখছি, চট্টগ্রামের মিরসরাইয়ে জামাত ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে দলের সংসদ সদস্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। শনিবার বেলা 11টায় মিরসরাইয়ে সিডিএসসি বাঁধের ভাঙন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জামাতের মিরসরাই উপজেলা শাখা মিরসরাইয়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি চট্টগ্রাম 1 মিরসরাই আসন থেকে জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বলে সভায় উল্লেখ করা হয়। ওসমানপুর ইউনিয়নের জামাতের আমির ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামাত ইসলামী মিরসরাই থানা আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদি, মিরসরাই উপজেলা জামাতের সাবেক আমির নুরুল কবির প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে মিরসরাইয়ের উত্তর পশ্চিম উপকূলীয় এলাকা ইচাখালী ইউনিয়নে সিডিএসসি বাঁধের ভাঙনের খবরটি জানতে পারি। গতকাল মিরসরাই উপজেলা জামাতের নেতা কর্মী ও ভুক্তভোগী লোকজন নিয়ে এই এলাকা পরিদর্শন করেছি আমরা। বাঁধটি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিলে বাঁধের নিরাপত্তা বেষ্টনীতে থাকা শত শত মৎস্য খামার ও জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বড় ধরনের হুমকির মুখে পড়বে। বাঁধ ভাঙার কারণে যে অর্থনৈতিক অঞ্চল বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে তা জানতে পারলে বড় বড় বিনিয়োগকারীরা এখন থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই আমাদের দলীয় অবস্থান থেকে দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি। আমরা আরও জানি যে প্রতিটি নির্বাচনী এলাকায় বা সংসদীয় আসনে, অর্থাৎ প্রায় 300 সংসদীয় আসনে জামাত ইতিমধ্যে তাদের সংসদ পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছে। এটা তারই একটা মিরসরাই, এবং সম্ভবত যে কোনো সময় জামাত বিএনপির সাথে জোট করে ফেলতে পারে আবার, এবং সেক্ষেত্রে তাদের বেশি আসন পাওয়ার ক্ষেত্রে এগুলো বার্গেনিংয়ের জন্য, বিএনপির সাথে বার্গেনিংয়ের জন্য, বেশি আসন পাওয়ার জন্য এগুলো সুবিধাজনক একটা অবস্থান তাদের নিয়ে যায় বলে। আবার এমনও হতে পারে যে অবস্থার প্রয়োজনে বিএনপিকে বাইরে রেখে তারা ইসলামী দল না দলগুলির সাথে মিলে নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতা যাবে সেটা জনগণই নির্ধারণ করবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোটের যে মূল প্রস্তুতি সেগুলোর আসলে কিছুই নাই। জুন থেকে, অর্থাৎ আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে কথা জোর দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সেগুলো লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে বলে যে ঘোষণা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা কোনো লক্ষণ বা প্রমাণ দেখতে পাচ্ছি না। বরং আমরা নানান অজুহাতে আগে সংস্কার, আগে স্থানীয় সরকার নির্বাচন, আগে আওয়ামী লীগের বিচার, আগে 72 সংসদ ফেলে দেওয়া ইত্যাদি বক্তব্য দিয়ে নির্বাচনকে বিতর্কিত করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টায় আমরা বরং প্রবলভাবে লক্ষ্য করছি। তার বিপরীতে বিএনপি তার সমমনা দলগুলোর সাথে বৈঠক করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠক করেছে, নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে, এবং সংস্কার কমিশন, ঐক্য কমিশনের সাথে তারা বৈঠক করছে। তাদের মূল লক্ষ্য নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠান, এবং বিএনপি সেই লক্ষ্যে প্রায় 40টির মতো দলের সাথে তারা আলাপ করে পজিটিভ ফল পেয়েছে, এবং বিএনপি আশা করছে
ব্যাপক চাপের মুখে সরকার এই নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে আগ্রহী হবে বা বাধ্য হবে। যে কারণে অনেকেই বিএনপিকে নির্বাচন বলে পাগল বলছে, নির্বাচন করে তারা মাথা খারাপ দিচ্ছে বলছে, খারাপ করে দিচ্ছে বলে উল্লেখ করেছে। আসলে নির্বাচন তো হতেই হবে। একটি অনির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকবে? আর ক্ষমতা থাকতে গেলেও তো তাদের নানা বিতর্ক, নানা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। গুটি কয়েক লোক তাদের প্রশংসা করে যতই মাথায় তুলুক না কেন, প্রকৃত পক্ষে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। শহরের মানুষ কিছুটা ভালো থাকলে গ্রামের মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছে চরমভাবে। আজকেও সারা দেশে দক্ষিণাঞ্চলের জেলাগুলো বিদ্যুৎ অন্ধকারে ছিল। এরকমের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। কর্মসংস্থানে আমরা দেখছি না, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি দেখছি না। যদিও সারা দেশে 700 ফার্মেসি তৈরি করার উদ্যোগ সরকার নিয়েছে, এটা ভালো উদ্যোগ, কিন্তু সেটা কবে নাগাদ বাস্তবিত আমরা জানি না। দেশটার কিছুটা উন্নতি হয়েছে ব্যাংকিং ব্যবস্থার কারণে এবং যারা প্রবাসী রয়েছেন তাদের পাঠানো টাকার কারণে। অন্য কোনো দিক থেকে বাংলাদেশে কোনো উন্নতি হয়েছে, দেশের কোনো উন্নতি হয়েছে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। আশা করি আমরা সেটা দেখতে পাবো এবং নির্বাচন হলে সেটা আরও ভালোভাবে হবে। যে দল ক্ষমতায় আসবে সে দলকে দেশের মানুষ সহযোগিতা করবে, সে দলও মানুষকে সহযোগিতা করবে, দেশটা একটা ভালোর দিকে এগিয়ে যাবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন সেটা আমরাও দেখতে চাই, সেটা অবিলম্বে দেখতে চাই, দেশবাসী অবিলম্বে দেখতে চাই, কেবল বিএনপি নয়। ধন্যবাদ, খোদা হাফেজ। আমরা আবারও ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আমাদের। আর ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনারা আমার এই অনুরোধটার প্রতি সাড়া দেবেন। খোদা হাফেজ, ধন্যবাদ সকলকে।